সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিনপিস, আবার একটা ডেলি ফুটবল আপডেটসের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। দুটো বিষয় রয়েছে পার্টিকুলার। এক হচ্ছে ইউথ লিগ, আন্ডার 17 ইউথ লিগ, সেখান থেকে ইস্ট বেঙ্গলকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং তার সাথে আরও একটা টিম তাদেরও ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেটা নিয়েই কথা বলবো। এবং তার পাশাপাশি যেটা এখন সব থেকে বড় মার্চ মাসে আমাদের টকিং পয়েন্ট, যে কলকাতা ডার্বি যেটা রয়েছে অফিসিয়ালি এখনও অবধি 10 তারিখে, যার আজকে কিন্তু মিটিং হয়েছে, হয়তো রাত্রের মধ্যে জানতে পেরে যাব। রাত্রের দিকে যে ভিডিওটা আসবে সেখানে আমি আশা করছি যে কিছু আপডেট উঠে আসবে যেটা শেয়ার করতে পারবো, কংক্রিট আপডেট। বাট তার আগে কি হচ্ছে, বেশ কিছু রিউমার উঠে আসছে যে কবে হতে পারে, কোথায় হতে পারে, কলকাতা না হলে অন্য কোথাও কি হতে পারে, সব কিছু নিয়ে কথা বলবো। এবং যে ডেটগুলো নিয়েও চর্চা হচ্ছে সেখানে বাধা কী কী রয়েছে ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করব। দেখো, প্রথম কথাটা হচ্ছে যে একটা জিনিস যেটা অনেক দিন আগে থেকেই আমাদের জানা ছিল, যে ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার, যেটা নিউজ 9-এর তরফ থেকে নাম জানানো হয়েছে, যে তার নাম হয়তো অনিকেত কর বা অঙ্কিত কর, এই একটি প্লেয়ার ইস্টবেঙ্গলে যার বয়স সংক্রান্ত সমস্যা ছিল, যার রেজিস্ট্রেশনের সময়ে দুরকম বয়স রয়েছে। মানে তার আগে যখন আন্ডার 13 বা 15 লেভেলে সেই প্লেয়ারটি যখন খেলেছে তার এক ধরনের বয়স ছিল, এবং আন্ডার 17-এ সেই প্লেয়ারটি যখন ইস্টবেঙ্গলের হয়ে খেলছে তার অন্য বয়স ছিল। সেটা মোহনবাগান ম্যাচে যখন প্রথম লেগে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের খেলা ছিল, সেই ম্যাচে মোহনবাগান ম্যাচ শেষে বুঝতে পারে যে এই প্লেয়ারটি কে, এবং তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হয় উইথ অল দ্য এভিডেন্সেস অ্যান্ড ডকুমেন্টস। এবং তারপরে কি হয়, এটার বিভিন্ন রকম পর্যায়ক্রমে তার তদন্ত চলে। অ্যান্ড ফাইনালি যখন পুরো লিগটা কমপ্লিট হয়ে যায়, গ্রুপ স্টেজে যখন কমপ্লিট হয়ে যায়, তখন জানতে পারা যায় যে হ্যাঁ, এই প্লেয়ারটার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু 4G ডকুমেন্টস ছিল। সেই ডকুমেন্টসে বেশ কিছু প্রবলেমস ছিল, এবং দুরকম তার নাম বা দুরকম তার ডেট অফ বার্থ বা বিভিন্ন কিছু রয়েছে, এবং সেই কারণে এই প্লেয়ারটিকে তো ব্যান করে দেওয়াই হয়। সম্ভবত তখনই রিপোর্ট ছিল যে 4 বছরের জন্য এই প্লেয়ারটাকে সাসপেন্ড করে দেওয়া হলো ভুল ডকুমেন্ট সাবমিট করার জন্য। ইস্টবেঙ্গলের একটা ফাইনও হয়েছিল। বাট ফার্দার যে কিছু হতে পারে তখনই কিন্তু আপডেট ছিল, এবং তখনও ভিডিও বানিয়ে আমি জানিয়েছিলাম। এবং গতকাল যে আপডেটটা উঠে এসেছে, গতকাল যে রিপোর্ট সব উঠে এসেছে, এবং সেখানে নিউজ 9-এর তরফ থেকে ব্রেকিং করা হয়েছে যে আপাতত ইস্টবেঙ্গলকে এই যে আন্ডার 17 ইউথ লিগ চলছে সেখান থেকে ডিসকোয়ালিফাই করা হলো। সেখান থেকে আপাতত তাদের যে প্লেয়িং অবস্থা রয়েছে সেখান থেকে ইস্টবেঙ্গল সাসপেনশনে থাকবে। এবং যেহেতু এই তদন্ত প্রক্রিয়া চলছে এবং ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে এর এগেনস্টে যাওয়ার, যদি মনে করে যে না এটা কোথাও ভুল ডিসিশন, সেই রাস্তাও রয়েছে। এবং আপাতত কোনো রকম পয়েন্ট ডিডাকশন বা আলাদা কোনো স্যাংশন বা ফার্দার কোনো ব্যান কিন্তু লাগু হয়নি ইস্টবেঙ্গলের ওপর। এবং অবশ্যই গ্রুপটাতে ইস্টবেঙ্গল টপ করেছিল, মোহনবাগান সেকেন্ডে ছিল এবং ইউনাইটেড ছিল থার্ডে। তো যেহেতু ইস্টবেঙ্গলকে এখান থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, আপাতত সাসপেনশনে রাখা হলো, তো সেহেতু মোহনবাগান তো কোয়ালিফাই করেই ছিল পরবর্তী রাউন্ডের জন্য। ইউনাইটেড স্পোর্টস কিন্তু ইস্টবেঙ্গলের জায়গাতে আমাদের এই জোনটা থেকে কিন্তু কোয়ালিফাই করলো। এবং আপাতত যেটা, মানে আগেও আমি কথা বলেছি বা এখনও কথা বলছি, হয়তো ভবিষ্যতে আমাদের কথা বলতে হবে, যে আমাদের এখানে না ক্লাবগুলো তারা ভুল থেকে শিক্ষা নেয় না। এরকম নতুন ঘটনা না যে হঠাৎ করে ইস্টবেঙ্গলে এরকম একটা কোনো বয়স বাড়ানোর অভিযোগ এলো। এর আগে বহুবার হয়েছে বাংলার ফুটবল এবং গোটা ভারতীয় ফুটবলের সাথে। এজ ফ্রডিং কিন্তু প্রায় প্যারালালি চলে, নতুন কোনো ব্যাপার না। এবং আমার মনে হয় যে যারা বলে যে না আমি জানতাম না, আমি কিছু জানি না, প্লেয়ারও যে ইচ্ছা করে ডকুমেন্ট জমা দিচ্ছে, সেও বলছে আমার ভুলবশত জমা দেওয়া হয়ে গেছে, এগুলো না, মানে এই জিনিসগুলো চলে আসছে। আমি বাংলার ফুটবলে যদি দুই বড় প্রধানকে বলি, তাহলে মোহনবাগানও একটা সময় ছিল যে আন্ডার 18 আই লিগ থেকে মোহনবাগান একাডেমিকে ব্যান করে দেওয়া হয়েছিল। ইস্টবেঙ্গলের সাথে এই জিনিসটা হলো। তো এর আগেও আমাদের ভারতবর্ষের বহু ক্লাবের সাথে এই ঘটনা ঘটেছে। বাট যতই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, আমাদের এখানে ক্লাবগুলো, একাডেমিগুলো বা যারা দায়িত্বের থাকেন, যে সমস্ত ব্যক্তি এই ধরনের ডকুমেন্টস ভেরিফিকেশনের, তারা কেউই কিন্তু কোনোদিনও শোধরানোর রাস্তাটা নেন না। এবং তার ফলে যে জিনিসটা সবচেয়ে বড় ক্ষতি হয়, যে বাকি যে প্লেয়ারগুলো ভালো খেলছিল তারা কোথাও কিন্তু পুরো সিস্টেমটা থেকে বাইরে চলে গেল। এটা তাদের ক্ষতি হলো, কারণ তারা তো কোনো দোষ করেনি, একটা মাত্র প্লেয়ার, তার ফল্ট ছিল, বা সেই প্লেয়ারের যে ভেরিফিকেশন করেছিল বা সেই প্লেয়ারকে যে নিয়ে এসেছিল, এই দোষটা তার। বা যদি ধরেও নেই যে একটা ক্লাব, তার একটা কি বলবো, সম্মিলিত ফেলিওর এখানে, পুরো রেজিস্ট্রেশন প্রসেস তারা ঠিক করে দেখেননি। বাট বাকি যে প্লেয়ারগুলো ভালো খেলছিল, যারা ছন্দে ছিল, তারা কি দোষ করলো? তারা তো কোনো দোষ করেনি, বাট তারাও কিন্তু কোথাও আমাদের এই ফুটবল সিস্টেমটা থেকে দূরে চলে গেল। এটা আমরা কাদের ক্ষতি করছি? এটা আমরা আমাদের ইউথ ফুটবলের ক্ষতি করছি। এবং একই সাথে মুথুট ফুটবল একাডেমি যেটা রয়েছে মালাপুরমে, তারাও কিন্তু 6জন প্লেয়ারের তাদের বয়স বাড়ানোর অভিযোগ এসেছে, এবং তাদেরও কিন্তু একইভাবে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং সেই রাস্তা ধরে কেরালা ব্লাস্টার্সের যে ইউথ টিম রয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে তাদের এই মানে মুথুটের যে সাসপেনশন তার জেরে।
জেরে। তো এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা নতুন কিছু না। মানে এখানে আলাদা করে তুমি কাউকে দোষারোপ করতে পারবে না, আর আলাদা করে তুমি কাউকে সেফগার্ড করতে পারবে না। এখানে দোষটা প্রত্যেকের। কেউ না কেউ কোনো না কোনো দিন কোনো না কোনো একটা ঘটনা আমাদের সামনে নিয়ে আসে এবং দেখা যায় যে আল্টিমেট যে গ্রাসরুট নিয়ে কথা বলি না, এই যে এশিয়ান কাপে আমরা এত 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 বাজেভাবে ফেল করলাম, এবং তখনই উঠে আসছে আমরা গ্রাসরুটে কী করেছি। গ্রাসরুটের যদি এই অবস্থা হয়, ক্লাবগুলোর যদি এই দৈন্যদশা হয়, একাডেমিগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে সেটা নিয়ে আর কথা বলে কিছু লাভ নেই। এই জিনিস যতদিন না বন্ধ হচ্ছে ততদিন কিন্তু আলটিমেট আমাদের ফুটবলের যে প্রপার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে ধাক্কা খেতে থাকবে। তো আমাদের এই ক্লাবগুলো কবে এইগুলো বুঝবে, বা কবে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবে, বা কবে ঠিকঠাক কাগজপত্রতে মন দেবে, সেই দিনের অপেক্ষায় কিন্তু ফুটবল ফ্যানরা ওয়েট করে রয়েছে। আর কিছু বলার নেই এটা নিয়ে। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি সিরিয়াস একটা ম্যাটার, সেটা হচ্ছে কলকাতা ডার্বি। কারণ এত মানুষের একটা সমর্থন থাকে, এত মানুষের একটা ইনভলভমেন্ট থাকে, এবং সেই ডার্বি নিয়ে যদি টানাপোড়েন চলে, দেখো কোন পলিটিক্যাল কারণে তার টানাপোড়েন চলছে আমি তার মধ্যে ঢুকতে চাই না। অনেকে অনেক রকম কথা বলছে, ঠিক আছে, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ। আমার কাছে কোথাও ফুটবলটাই মেন প্রায়োরিটি, সেটা যেন কোনোভাবে ক্ষতি না হয় সেই দিকটাই অন্ততপক্ষে আমি অ্যাজ আ ফুটবল ফ্যান সেটাকে অনেক বেশি করে চাইবো। কিন্তু যে জিনিসগুলো সামনে আসছিল, যে প্রথমত যে আমাদের ভেন্যুটা চেঞ্জ হতে পারে, যে কলকাতার বদলে আমরা অন্য কোথাও খেলাটা দেখতে পারি, সেটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা একদমই ঠিক হবে না। ওড়িশা, জামশেদপুর বা অন্য কোথাও যদি ম্যাচটা চলে যায়, তাহলে আলটিমেট দর্শকরা ক্ষতিগ্রস্ত হবে, ইস্টবেঙ্গল ক্লাবও ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা ভালো রেভিনিউ তো ক্লাবগুলো এখান থেকে জেনারেট করে। মোহনবাগান কিন্তু প্রথম ডার্বিটাকে কন্ডাক্ট করে একটা হিউজ রেভিনিউ জেনারেট করেছে আইএসএল এবারে, যেটা এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই হয়েছে। এবং এই যে ম্যাচগুলোর দিকে কিন্তু দুটো ক্লাব অলওয়েজ তাকিয়ে থাকে, যে একটা ভালো রেভিনিউ এখান থেকে আর্ন করতে পারবে। তো সেটা তো একটা ক্ষতি হবে, এবং তার সাথে কয়েক হাজার মানুষের কিন্তু ক্ষতি হবে যারা ম্যাচটা দেখা থেকে বঞ্চিত থাকবে। যারা ডাইহার্ট ফুটবল ফ্যান রয়েছে, ডাইহার্ট মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান রয়েছে, তারা এই ম্যাচটা দেখা থেকে বঞ্চিত থাকবে। টিভিতে দেখা আর অনেকের কাছে মাঠে বসে খেলা দেখার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকে। কিন্তু যেটা মেন ব্যাপার, যেটা পরিষ্কার ব্যাপার উঠে আসছিল, যে ডেট পরিবর্তন হতে পারে। তাহলে পরিবর্তন হলে কি হতে পারে? প্রথমত প্রিপোনমেন্টের একটা কথা আসছিল 9 তারিখে। 9 তারিখে যদি হয়, যেখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে গোয়ার বিরুদ্ধে 6 তারিখে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ রয়েছে, এবং 7 তারিখে ইস্টবেঙ্গল ফিরবে। তো 8 তারিখ বাদ দিয়ে 9 তারিখে ইস্টবেঙ্গলকে মাঠে নামতে হবে, সেটা একটা টাফ ব্যাপার। এবং 11 তারিখের একটা প্রস্তাব আসে, যেটা আরও বেশি প্রবলেমেটিক। কারণ 11 তারিখ বাদ দিলে, 11 তারিখ যদি ডার্বিটা খেলা হয়, তাহলে 12 তারিখে মোহনবাগানকে ট্রাভেল করতে হবে, 13 তারিখে কেরালার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তো 9 তারিখ বা 11 তারিখ দুটো ডেটই কিন্তু দুই প্রধানের জন্য ভীষণভাবে সমস্যার। একদিকে একটা টিম ট্রাভেল করে আসবে, আরেকদিকে একটা টিমকে ট্রাভেল করে যেতে হবে। তাহলে উপায় ছিল যে 10 তারিখে যেভাবেই হোক না কেন ম্যাচটা কন্ডাক্ট করতে হবে, যেভাবেই হোক না কেন। এবং এমনও একটা ব্যাপার উঠে আসে যে যদি এটাকে ক্লোজ ডোর করা হয়, তো ক্লোজ ডোর করাও যায়, আর তার থেকে অ্যাওয়ে কোথাও নিয়ে চলে যাওয়া কিন্তু আরও বেটার। তবু সেখানে কিছুটা রেভিনিউ জেনারেট হবে, এমনিতেও ক্লাবগুলোর এই অবস্থা, তবু কিছুটা রেভিনিউ জেনারেট হবে, তবু কিছু মানুষ খেলাটা দেখতে পাবেন। যে সেখান থেকে ক্লোজ ডোরের যে সম্ভাবনা, সেটাকে প্রথমেই উড়িয়ে দেওয়া হয় যে না, সেটা সম্ভবই না। এবং এরপর আরও একটা থিওরি সামনে আসে, যে 14 এপ্রিল আমাদের মোটামুটি যে ম্যাচগুলো হচ্ছে, তারপরে কিন্তু একটা ব্রেক চলবে, আবারও 31 তারিখে রিজিউম হবে, যেহেতু আমাদের 21 আর 26 তারিখে ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে। তো এই ডার্বিটাকে যদি 15 মার্চে করা যায়, সেই ক্ষেত্রে কারোর খুব একটা প্রবলেম থাকবে না। 15 মার্চে করতে গেলে আবার একটা সমস্যা, যে 13 তারিখে কিন্তু মোহনবাগানের খেলা রয়েছে। তো আবারও 14 তারিখ ফিরে এসে 15 তারিখে খেলাটা কতটা পসিবল হবে, সেটা একটা বড় কোশ্চেন। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, যে যেহেতু আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প স্টার্ট হয়ে যাচ্ছে, তো সম্ভবত মোহনবাগান থেকে প্রায় 7 থেকে 8 জন প্লেয়ার, এবং ইস্টবেঙ্গল থেকে 2 থেকে 3 জন প্লেয়ার, মানে প্রায় 10-11 জন প্লেয়ারকে বাদ দিয়ে কোথাও ইগার্স টিম আজ ক্যাম্প শুরু করবেন কিনা, বা তিনি এখানে অ্যালাউ করবেন কিনা, সেটাও একটা ব্যাপার উঠে আসে, যে এএফএফ এর তরফ থেকে তার ছাড়পত্র পাওয়া যাবে কিনা। তো পুরো একটা ডামাডোল সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যায়। এবং এর ফলে যেটা হয়েছে, যে আজকে একটা মিটিং আবারও বসছে, এবং সম্ভবত সন্ধ্যের মধ্যে তার কংক্রিট যে আপডেট রয়েছে, যে কবে ডার্বি হতে পারে, কোথায় হতে পারে, হলেও কোন সময়ে হতে পারে, সব কিছু কিন্তু হয়তো আজকে রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ ঠিক করতে হবে। আর অফিসিয়ালি 1 সপ্তাহ সময় রয়েছে, তার মধ্যে টিকিট সেল রয়েছে, টিকিট প্রিন্টিং রয়েছে, বহু বিষয় সামনে রয়েছে। তো মনে হয় যে আজকে রাত্রের মধ্যে কিছু একটা ভালো ব্যাপার উঠে আসবে। তো এখান থেকে কোনটা সুটেবল তোমাদের কাছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যে ডেট পরিবর্তন করে কলকাতাতেই খেলা, সেখানে কোনো না কোনো একটা টিমকে কিন্তু চাপটা নিতেই হবে, আইদার সেটা ইস্টবেঙ্গলকে নিতে হবে, আর সেটা মোহনবাগানকে নিতে হবে। কারা সেটা নিতে চাইবে, সেটা অবশ্যই মিটিংয়ের পরে আমরা বুঝতে পারবো। আর অন্য কোনো ভেন্যু যদি হয়ে যায়, তাহলে 10 তারিখেই খেলা হবে, সেই ক্ষেত্রে প্রবলেম নেই। সেই ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হবে, সেটা হচ্ছে সমর্থকদের প্রবলেম হবে। তো তোমরা এখান থেকে কি সাজেস্ট করছো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড
গুড বাই।